20 মেগাওয়াট বিদ্যুৎ একটা রাষ্ট্রের অর্থনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? সত্যি কি 20 মেগাওয়াট বিদ্যুৎ একটি রাষ্ট্রের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে পারে? এক কথায় উত্তর যদি দিই তাহলে উত্তর হবে না। কিন্তু আপাতত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই 20 মেগাওয়াট বিদ্যুৎ নেই ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে সংঘাত এবং সংঘর্ষ চরম জায়গায় পৌঁছলো। ভারত এবার এমন একটি সিদ্ধান্ত নিল যাতে নিশ্চিতভাবে নেপাল এবং বাংলাদেশ খুশি হবে না। কেন হঠাৎ করে ভারতের এই সিদ্ধান্ত? আজকের এই ভিডিওতে রিসেন্ট যে ডেভেলপমেন্ট বিদ্যুৎ নিয়ে ভারত, নেপাল এবং বাংলাদেশের মধ্যে হয়েছে তা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি কোন স্ট্র্যাটেজিক্যাল ডেপথে ভারত গভীরে গিয়ে পুরো বিষয়টি পর্যালোচনা করেছে এবং বাংলাদেশ এবং নেপালকে বোঝানোর চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ায় বা একজনই হবে, তার নাম আমাদের প্রিয় ভারতবর্ষ। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা পুরো বিষয়টি নিয়ে কিভাবে দেখছেন এবং ভারতের এই সিদ্ধান্ত আপনারা কতটা সমর্থন করছেন। কমেন্ট করবেন নিয়মিত, যেন আমাদের ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের চ্যানেলে বা আপনাদের নিউজ ফিডে পৌঁছে যায়। এক্ষেত্রে নেপাল অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং বাংলাদেশ সেই বিদ্যুৎটিকে কিনতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশের গ্রিডে আসা এই বিদ্যুৎ এবার আটকে দিল ভারত। কিন্তু কেন ভারত এই সিদ্ধান্ত নিল? কেন এত তুচ্ছ বিষয় নিয়ে ভারত এতটা অ্যাগ্রেসিভ ও কঠোর সিদ্ধান্ত নিল? এর পিছনে কি কোনো জিওপলিটিক্যাল চাল লুকিয়ে আছে? এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেগুলোই তুলে ধরবো। এই পুরো রহস্যটি যদি বুঝতে হয় তাহলে আপনাদের তাকাতে হবে দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে। নেপাল একটি ল্যান্ডলকড বা চারিদিকে স্থলবেষ্টিত রাষ্ট্র। হিমালয়ের অজস্র নদী ও পাহাড়ি ভূপ্রাকৃতির কারণে নেপালে রয়েছে বিপুল জলবিদ্যুৎ এবং হাইড্রো পাওয়ার উৎপাদনের ক্ষমতা। বিশেষ করে বর্ষাকালে নেপাল তাদের চাহিদার থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা তারা বিক্রি করতে চায়। অন্যদিকে বাংলাদেশ ক্রমাগত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি শক্তি, যার জ্বালানি নিশ্চিত করার জন্য তাদের অন্য রাষ্ট্রের থেকে বিদ্যুৎ কিনতে হয়। 2024 সালে ভারতের মধ্যস্থতায় একটি ঐতিহাসিক চুক্তি হয়, যার মাধ্যমে নেপাল থেকে ভারতে সঞ্চালন লাইন ব্যবহার করে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসা শুরু করে। এই সাফল্যে উচ্ছ্বসিত বা উৎসাহিত হয়ে নেপাল আরও 20 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দেয়, যা মোট পরিমাণকে 60 মেগাওয়াটে পরিবর্তিত করে। অর্থাৎ ভারতের গ্রিডকে কাজে লাগিয়ে নেপাল প্রাথমিকভাবে 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারতকে পাঠাতো, ভারত সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠাতো। এখন নেপাল চাইছে আরও অতিরিক্ত বিদ্যুৎ পাঠাতে। নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো সীমান্ত নেই, মাঝে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক কিলোমিটার চওড়া ভূখণ্ড, যাকে আমরা চিনি শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নামে। নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আসতে হলে ভারতের এই অঞ্চলের উপর দিয়ে আসতে হবে। অর্থাৎ এই অঞ্চলে পাতা অজস্র হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ব্যবহার করতে হয় নেপাল ও বাংলাদেশকে। অর্থাৎ চাবিটা সম্পূর্ণভাবে কিন্তু ভারতের হাতে। আর এই ভৌগোলিক বাস্তবতাকে কাজে লাগিয়েই ভারত মনে করিয়ে দিল এই অঞ্চলে ভারতের ইচ্ছের বিরুদ্ধে কোনো আঞ্চলিক কানেক্টিভিটি করা সম্ভব নয়। কিন্তু ভারত এই ধরনের সিদ্ধান্ত কেন নিল? এর প্রথম কারণ লুকিয়ে আছে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে। বর্তমানে নেপালের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি এসেই একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। মনে রাখতে হবে ভারত তার বাৎসরিক বাজেটে ভুটানের পর সব থেকে বেশি ইনভেস্ট কিন্তু করে নেপালে। কিন্তু নেপালের এই প্রধানমন্ত্রী এসে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রথমেই, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি চীনের যে পারপাস সেই পারপাসটি সলভ করছেন এবং পাকিস্তানকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ভারতকে আন্তর্জাতিক স্তরে বিপাকে ফেলার চেষ্টা করছেন। ফলে এখানে দাঁড়িয়ে বিশেষ করে কালাপানি, লিপুলেক এবং লিম্পাধুয়ার মতো বিতর্কিত অঞ্চলগুলোকেও নিজেদের যখন মানচিত্রে নেপাল দেখিয়ে দেয়, তখন ভারত কিন্তু উঠে পড়ে লেগে যায় যে নেপালের এই বারবারন্ত ভারতকে শেষ করতে হবে। অর্থাৎ সীমান্তের কিছু নির্দিষ্ট অংশকে নেপাল তাদের অংশ বলেও দাবি করে অফিসিয়ালি একটি মানচিত্র প্রকাশ করে দিয়েছিল, যা কোনো অবস্থাতেই ভারতের মেনে নেওয়া সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাঠমান্ডুকে ভারত সরাসরি বার্তা দিতে চাইছে যে আপনারা যদি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সংবেদনশীলতাকে তোয়াক্কা না করেন, তাহলে ভারতও আপনাদের অর্থনৈতিক স্বার্থের সুরক্ষায় বাড়তি কোনো ছাড় দেবে না।
বিদ্যুৎ রপ্তানি নেপালের অর্থনীতির জন্য একটি বড় আয়ের উৎস, আর সেই আয়ের পথটি ভারতের অনুমোদনের উপর নির্ভরশীল। এই 20 মেগাওয়াট আজকে ভারত ঠিক সেটাই প্রমাণ করলো। যদি ভারতকে পাশে চান তাহলে ভারতের সেন্টিমেন্টকেও গুরুত্ব দিতে হবে। ডিপ্লোমেসি একতরফা হয় না। ডিপ্লোম্যাটিক চ্যানেল যদি এইভাবে কোলাপস করে তাহলে আপনাদের ইকোনমিক্যাল সিনারিও যে সম্পূর্ণ ধসিয়ে দেওয়ার ক্ষমতা ভারতের আছে তা কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিল। মুদ্রার অপর পিঠে রয়েছে বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্তের পিছনে ঢাকার জন্য একটি বড় ধাক্কা, এবং আপনারা তো বুঝতেই পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ক্রমবর্ধমান খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে। প্রথমত বর্ডারে দিনের পর দিন বিএসএফ এবং বিজেপি অকারণে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে। স্পেশালি সেই সংঘাতের কারণটি বাংলাদেশের অনুপ্রবেশকারী, এবং বিজেপি শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা আদায়ের জন্য বিএসএফকে লক্ষ্য করে কিছু কথাবার্তা বলছে, এবং পুরো বিষয়টি অত্যন্ত জটিল এবং কনফিউশনে আমাদের সামনে কিন্তু এই বর্ডারের সুরক্ষা নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং বিভিন্ন রাজনৈতিক একাধিক প্রকল্প আলটিমেটলি ভারতের উপর যে তারা যে ডিপেন্ড করেছিল সেই ডিপেন্ডেন্সি কমাতে গিয়ে তারা পাকিস্তানের উপর ডিপেন্ড করে বসেছে, এবং পাকিস্তানকে বাংলাদেশে যেভাবে ওয়েলকাম করা হয়েছে তা ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ডেঞ্জারাস। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যখন ভারতের আদানি পাওয়ার বা অন্যান্য উৎস থেকে আসা বিদ্যুতের বিকল্প খুঁজছে, ঠিক তখন নেপালের জলবিদ্যুৎ ছিল বাংলাদেশের কাছে একটা বড় স্বস্তির জায়গা। ভারত খুব ভালো করেই জানে নেপাল ও ভুটানের সস্তা জলবিদ্যুৎ যদি অবাধে বাংলাদেশে প্রবেশ করে তাহলে এই অংশে জ্বালানি বাজারে ভারতের একক নিয়ন্ত্রণ কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে। তাই 20 মেগাওয়াট এই ছোট্ট ফাইলটিকে আটকে দিয়ে ভারত বুঝিয়ে দিল যে জ্বালানি নিরাপত্তার জন্য ভারতের উপর নির্ভরশীলতা এড়ানো এতটা সহজ নয়। যদি ভারত আপনাদের হেল্প করতে চায় তাহলে আপনাদেরকেও সকলের আগে ভারতের প্রিয় পাত্র হয়ে উঠতে হবে। কথায় কথায় ভারত বিরোধিতা করবেন, কথায় কথায় সেভেন সিস্টার্সকে কেড়ে নেবেন বলবেন, কথায় কথায় শিলিগুড়ি করিডোরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে বলবেন, অথচ আপনারা আশা করবেন আপনাদের দেশের বিদ্যুৎ, তা আবার অন্য রাষ্ট্রে একটি তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ আপনাদের দেশে পাঠানোর জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই মূর্খের স্বর্গে আপনারা কিন্তু বসে আছেন। আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে যার নাম ইকোনমিক্স ইজ জিওপলিটিক্স বাই আদার মিনস, অর্থাৎ অর্থনীতি হলো অন্য উপায়ে ভূ রাজনীতি চর্চা করা। ভারত দক্ষিণ এশিয়ায় এই বাজারে এই বিদ্যুৎ বাণিজ্য বা আন্তর্দেশীয় বিদ্যুৎ সংযোগের জন্য যে গাইডলাইন তৈরি করেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে কোনো ত্রিপক্ষীয় বা বহুপক্ষীয় বাণিজ্যে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করতে হলে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি চূড়ান্ত অনুমোদন লাগবে। এটি কোনো সাধারণ প্রশাসনিক নিয়ম নয়, এটি একটি স্ট্র্যাটেজিক টুল বা কৌশলগত হাতিয়ার। এই নিয়মের মাধ্যমে ভারত নিশ্চিত করেছে যে দক্ষিণ এশিয়ার কোনো দুটি দেশ ভারতের সম্মতি ছাড়া নিজেদের মধ্যে কোনো জ্বালানি নেটওয়ার্ক তৈরি করতে পারবে না। চীন যেভাবে এই অঞ্চলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, ভারতও তার জবাবে এই গ্রিড কানেক্টিভিটিকে নিজেদের প্রভাবকে ধরে রাখার অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। ফলে সব মিলিয়ে যা 20 মেগাওয়াট বিদ্যুৎ বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তা আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দাবার বোর্ডের অত্যন্ত সূক্ষ্ম চাল। ভারত সেখানে স্পষ্ট করে দিয়েছে যে নেপাল বিদ্যুৎ উৎপাদন করতে পারে, বাংলাদেশও তা কিনতে পারে, কিন্তু ভূগোলের সেই বাস্তবতায় তারা ভারতের সীমান্ত দ্বারা নিয়ন্ত্রিত, এবং ভারত যেটা চাইবে ঠিক সেটাই হবে। অর্থাৎ সব মিলিয়ে ভারত, নেপাল এবং বাংলাদেশের এই সংঘাত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন উপাদান আমাদের সামনে নিয়ে এলো। ভারত ঠিক করেছে কি ভুল করেছে সেই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।